סביבנדי עם טורקיה הם מאוד נוקשים, מדברים בתחילה מייצרת תיאבון, גם היכולות מייצרות תיאבון. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশেষে নীরবতা ভেঙেছেন এবং তার মুখ থেকে যা বেরিয়েছে তা কোনো সাধারণ বক্তব্য নয়, তা এক আসন্ন যুদ্ধের অশুভ বার্তা। এক হিব্রু প্রবাদ ব্যবহার করে তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, তুমি যত খাবে তোমার ক্ষুধা ততই বাড়বে। নেতানিয়াহু স্বীকার করেছেন সিরিয়ার মাটিতে তুরস্কের সাথে ইসরায়েলের সংঘর্ষ এখন অনিবার্য। তেল আবিব এবং আঙ্কারার মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন সরাসরি যুদ্ধের রূপ নিতে চলেছে। নেতানিয়াহু কেন হঠাৎ করে তুরস্কের ক্ষুধা বা ভূখণ্ড দখলের উচ্চাভিলাষ নিয়ে এত চিন্তিত? তিনি কি বুঝতে পারছেন সিরিয়া এখন আর ইসরায়েলের খেলার মাঠ নয়, বরং এরদোয়ানের নতুন সাম্রাজ্য? T4 বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা কি তবে তুরস্কের অগ্রগতি থামানোর এক মরিয়া চেষ্টা ছিল, নাকি এটি ছিল এরদোয়ানকে দেওয়া এক প্রচ্ছন্ন হুমকি? আসাদের পতনের পর সিরিয়ার যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে তা দখল করার জন্য কি এবার মুখোমুখি হবে মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী সেনাবাহিনী, IDF এবং তুর্কি আর্ম ফোর্সেস? এরদোয়ানের এই ক্ষুধা কি শেষ পর্যন্ত জেরুজালেম পর্যন্ত পৌঁছাবে? নেতানিয়াহুর এই ভয় কি অমূলক, নাকি তিনি ভবিষ্যতের এক ভয়ঙ্কর সত্য দেখতে পাচ্ছেন? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে সিরিয়ার গৃহযুদ্ধের সেই ধ্বংসস্তূপের নিচে, যেখানে এক নতুন এবং আরও ভয়ঙ্কর যুদ্ধের বীজ রোপণ করা হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে নেতানিয়াহুকে এমন এক রূপে দেখা গেছে যা সচরাচর দেখা যায় না। তিনি স্পষ্টতই চিন্তিত, বিচলিত এবং তুরস্কের ক্রমবর্ধমান শক্তি নিয়ে শঙ্কিত। সে ভিডিও ক্লিপে নেতানিয়াহু একটি পুরনো হিব্রু প্রবাদ ব্যবহার করেন, দ্য মোর ইউ ইট দ্য মোর ইউ অ্যাপেটাইট গ্রোস, বা তুমি যত খাবে তোমার ক্ষুধা ততই বাড়বে। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ প্রবাদ মনে হলেও ভূরাজনীতির ভাষায় এটি একটি মারাত্মক অভিযোগ। নেতানিয়াহু এখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দিকে আঙুল তুলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন এরদোয়ান সিরিয়ার উত্তরাঞ্চলে যে বাফার জোন তৈরি করেছেন বা যেসব এলাকা দখল করেছেন তাতে তিনি সন্তুষ্ট নন। তার ক্ষুধা আরও বাড়ছে। তিনি আরও দক্ষিণে অর্থাৎ ইসরায়েল সীমান্তের দিকে এগিয়ে আসতে চান। নেতানিয়াহু তার সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে ইসরায়েল ইতিমধ্যেই তুরস্কের এই অগ্রগতি রুখে দেওয়ার জন্য সামরিক পদক্ষেপ নিয়েছে। তিনি উল্লেখ করেন সিরিয়ার T4 বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার কথা। এতদিন ইসরায়েল দাবি করত যে তারা ইরানি মিলিশিয়াদের টার্গেট করছে, কিন্তু আজ নেতানিয়াহুর কথাই স্পষ্ট হল তাদের আসল টার্গেট ছিল তুর্কি বাহিনী বা তাদের সামরিক প্রক্সি যোদ্ধারা, যারা ইসরায়েলের সীমান্তের দিকে এগোতে চাইছিল। এটি প্রমাণ করে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে এক অঘোষিত যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 2024 সালের শেষের দিকে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় এক বিশাল ক্ষমতার শূন্যতা বা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়। রাশিয়া এবং ইরান তাদের প্রভাব কিছুটা হারালেও তুরস্ক সেই শূন্যস্থান পূরণে সবচেয়ে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেয়। এরদোয়ান তার নব্য অটোমান ভিশন অনুযায়ী সিরিয়াকে তুরস্কের নিরাপত্তা বলয়ের একটি অবিচ্ছেদ্য অংশ মনে করেন। তিনি সিরিয়ার নতুন সুন্নি নেতৃত্বাধীন সরকারের প্রধান পৃষ্ঠপোষক। তার লক্ষ্য হল আলেপ্পো থেকে দামেস্ক পর্যন্ত একটি তুর্কি বান্ধব করিডোর তৈরি করা। কিন্তু এই পরিকল্পনায় ইসরায়েলের জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে। ইসরায়েল চায় না তাদের উত্তর সীমান্তে তুরস্কের মতো একটি শক্তিশালী বা ন্যাটোর সদস্য দেশ ঘাঁটি গেড়ে বসুক। তারা চায় সেখানে একটি দুর্বল এবং বিভক্ত সিরিয়া থাকুক, যাকে তারা সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এরদোয়ানের ক্ষুধা ইসরায়েলের সেই পরিকল্পনাকে চুরমার করে দিয়েছে। তুরস্কের সমর্থিত বাহিনী এখন গোলান মালভূমির খুব কাছে চলে এসেছে, যা নেতানিয়াহুর রাতের ঘুম কেড়ে নিয়েছে। কিন্তু এরদোয়ানের এই ক্ষুধা বা সম্প্রসারণবাদ শুধু সামরিক দখলের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি একটি সুগভীর এবং দীর্ঘমেয়াদী জনতাত্ত্বিক পরিবর্তনের পরিকল্পনাও বটে। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক ইতিমধ্যেই স্কুল, হাসপাতাল, পোস্ট অফিস এবং এমনকি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে, যেখানে তুর্কি ভাষা এবং পাঠ্যক্রম শেখানো হয়। তারা সেখানে তুর্কি লিরা চালু করেছে এবং স্থানীয় প্রশাসনকে পুরোপুরি আঙ্কারার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ফরেন পলিসি ম্যাগাজিনের এক রিপোর্টে বলা হয়েছে এরদোয়ান সিরিয়ায় একটি তুর্কিকরণ প্রক্রিয়া চালাচ্ছেন। তিনি তার দেশের ভেতরে থাকা লাখ লাখ সিরীয় শরণার্থীকে এই দখলকৃত অঞ্চলগুলোতে পুনর্বাসিত করছেন। এর উদ্দেশ্য দুটি: প্রথমত, তুরস্কের ভেতর থেকে শরণার্থীর চাপ কমানো, এবং দ্বিতীয়ত, সিরিয়ার সীমান্তে একটি অনুগত জনসংখ্যা তৈরি করা, যারা ভবিষ্যতে তুরস্কের অংশ হওয়ার দাবি তুলবে। নেতানিয়াহু এই কৌশলটি খুব ভালোভাবে বোঝেন। তিনি জানেন এরদোয়ান শুধু জমি দখল করছেন না, তিনি মানুষের মনও দখল করছেন। গোলান মালভূমির ঠিক ওপারে যদি এমন একটি জনগোষ্ঠী তৈরি হয় যারা তুরস্কের প্রতি অনুগত এবং ইসরায়েলের প্রতি বিদ্বেষপূর্ণ, তবে তা হবে ইসরায়েলের জন্য এক দীর্ঘমেয়াদী এবং স্থায়ী নিরাপত্তা ঝুঁকি। এটি শুধু হামাস বা হিজবুল্লার মতো কোনো সশস্ত্র গোষ্ঠী নয়, এটি একটি আধারাষ্ট্রীয় শক্তি, যার পেছনে রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর সমর্থন।
এ কারণে নেতানিয়াহু গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে ইসরায়েল অধিকৃত দক্ষিণ সিরিয়া বা গোলান মালভূমিতে এক ঝটিকা সফরে যান। দামেস্ক এবং আঙ্কারার তীব্র নিন্দা সত্ত্বেও তিনি সেখানে দাঁড়িয়ে বাইনোকুলার দিয়ে উত্তরের দিকে তাকিয়েছিলেন। তার সাথে ছিলেন ইসরায়েলের সেনাপ্রধান এবং নর্দার্ন কমান্ডের প্রধান। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, সেই সফরে নেতানিয়াহু তার জেনারেলদের একটি ম্যাপ দেখিয়ে বলেছিলেন, তুরস্কের এই লাল দাগটি যদি আমাদের নীল দাগের সাথে মিশে যায়, মানে সীমানার সাথে মিশে যায়, তবে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। সে সফরটি ছিল এক প্রতীকী বার্তা। নেতানিয়াহু এরদোয়ানকে বোঝাতে চেয়েছিলেন, আমি এখানে আছি এবং আমি তোমার প্রতিটি পদক্ষেপ দেখছি। কিন্তু এরদোয়ানকে তাতে দমে গেছেন? একেবারেই না। বরং তিনি তার ক্ষুধা মেটানোর জন্য আরও দক্ষিণে সুয়াইদা এবং দারা প্রদেশের দিকে তার প্রক্সি বাহিনীকে ঠেলে দিয়েছেন। এই প্রদেশগুলো গোলানের ঠিক পাশে অবস্থিত এবং ঐতিহাসিকভাবে দ্রুজ সম্প্রদায়ের বাসস্থান। এরদোয়ান এখন এই দ্রুজ নেতাদের সাথেও যোগাযোগ স্থাপন করছেন, তাদের সুরক্ষা এবং স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দিচ্ছেন, যা ইসরায়েলের জন্য আরেকটি বড় ধাক্কা। কারণ ইসরায়েল এতদিন দ্রুজদের নিজেদের মিত্র মনে করত। এরদোয়ান এখন ইসরায়েলের সেই মিত্রদের নিজের দলে টানছেন। নেতানিয়াহু যে T4 বিমান ঘাঁটিতে হামলার কথা উল্লেখ করেছেন, তা ছিল একটি টার্নিং পয়েন্ট। এই ঘাঁটিটি সিরিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত এবং এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে পুরো সিরিয়ার উপর নজরদারি করা যায়। গোয়েন্দা সূত্রে জানা গেছে, তুরস্ক এই ঘাঁটিটি ব্যবহার করে তাদের ড্রোন এবং নজরদারি বিমান পরিচালনা করতে চেয়েছিল, কিন্তু ইসরায়েল তা হতে দেয়নি। তারা বিমান হামলা চালিয়ে রানওয়ে এবং কন্ট্রোল টাওয়ার ধ্বংস করে দেয়। এটি ছিল এরদোয়ানের প্রতি নেতানিয়াহুর একটি স্পষ্ট বার্তা, তুমি উত্তরে থাকো, দক্ষিণে এসো না। কিন্তু এরদোয়ান কি সেই বার্তা মেনে নিয়েছেন? একদমই না। বরং তিনি পাল্টা পদক্ষেপ হিসেবে গোলানের কাছে রাশিয়ার সাথে যৌথ টহল শুরু করেছেন এবং নিজের সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছেন। নেতানিয়াহুর ক্ষুধা বাড়ছে মন্তব্যটি সেই ব্যর্থতারই স্বীকারোক্তি। তিনি বুঝতে পারছেন, বোমা মেরে এরদোয়ানকে থামানো যাচ্ছে না। এই সংঘাত শুধু ভূখণ্ডের নয়, এটি দুই নেতার ব্যক্তিগত অহংকারেরও লড়াই। নেতানিয়াহু নিজেকে ইসরায়েলের মিস্টার সিকিউরিটি মনে করেন, যিনি ইহুদি রাষ্ট্রকে সব বিপদ থেকে রক্ষা করবেন। অন্যদিকে এরদোয়ান নিজেকে মুসলিম বিশ্বের নেতা এবং অটোমান সুলতানদের উত্তরাধিকারী মনে করেন। নেতানিয়াহু যখন হিব্রু প্রবাদ ব্যবহার করে এরদোয়ানকে খোঁচা দেন, তখন তিনি আসলে নিজের ভয়টাকে প্রকাশ করেন। তিনি জানেন এরদোয়ান কোনো সাধারণ আরব শাসক নন, তিনি ন্যাটোর সদস্য। তার হাতে রয়েছে নিজস্ব প্রযুক্তির ড্রোন এবং একটি বিশাল সেনাবাহিনী। তার সাথে সরাসরি যুদ্ধ করা ইসরায়েলের জন্য আত্মঘাতী হতে পারে। অন্যদিকে এরদোয়ান নেতানিয়াহুর এই হুঁশিয়ারিকে পাত্তাই দিচ্ছেন না। তিনি জানেন সময় তার পক্ষে। আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে সরে যাচ্ছে এবং ইসরায়েল অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে জর্জরিত। এই সুযোগে তিনি তার ক্ষুধা মেটানোর জন্য আরও আগ্রাসী হবেন, এটাই স্বাভাবিক। নেতানিয়াহু ঠিকই বলেছেন, এরদোয়ানের ক্ষুধা বাড়ছে, কিন্তু তিনি যা বলেননি তা হল ইসরায়েলের কাছে সেই ক্ষুধা মেটানো বা থামানোর মতো কোনো খাবার বা শক্তি নেই। সিরিয়ার ধুলো জ্বরে আজ দুটি পতাকা উড়ছে, একটি চাঁদের, অন্যটি তারার, এবং খুব শিগগিরই এই দুই পতাকার মধ্যে এক রক্তক্ষয়ী লড়াই শুরু হতে চলেছে, যা ঠিক করে দেবে মধ্যপ্রাচ্যের আসল সুলতান কে। নেতানিয়াহুর এই হুঁশিয়ারি হয়তো তার নিজের জনগণের জন্য একটি সান্ত্বনা, কিন্তু এরদোয়ানের জন্য এটি একটি চ্যালেঞ্জ। আর ইতিহাস সাক্ষী, এরদোয়ান কখনোই কোনো চ্যালেঞ্জ ফিরিয়ে দেন না। সিরিয়ার মাটিতে ইসরায়েল এবং তুরস্কের মধ্যকার এই সংঘাত হয়তো খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে, যার পরিণতি হবে ভয়াবহ। এখন প্রশ্ন আপনাদের কাছে, নেতানিয়াহুর এই মরিয়া হুঙ্কার কি প্রমাণ করে না যে এরদোয়ানের কৌশলের কাছে ইসরায়েল আজ কোণঠাসা, নাকি এই দুই নেতার মধ্যকার এক ব্যক্তিগত অহংকারের লড়াই, যা পুরো মধ্যপ্রাচ্যকে আগুনের মুখে ঠেলে দিচ্ছে? সিরিয়ার বুকে এই নতুন ক্ষমতার সমীকরণে আপনি কাকে বিজয়ী হিসেবে দেখছেন? তুরস্কের নতুন সুলতান নাকি ইসরায়েলের মিস্টার সিকিউরিটি? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে জানিয়ে দিন কিভাবে সিরিয়ার ধুলোঝড়ে লেখা হচ্ছে এক নতুন ইতিহাস।